যাই হোক, চলো আমরা কথাবার্তা শুরু করে দিই। প্রথমে দেখো, আমরা জীব প্রযুক্তি নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছি। ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা আবিষ্কার ও আবিষ্কারক সম্পর্কে হচ্ছে জানার চেষ্টা করব। ঠিক আছে, যে আমরা হচ্ছে আবিষ্কার এবং হচ্ছে আবিষ্কারক সম্পর্কে হচ্ছে জানার চেষ্টা করব। ফার্স্ট ওয়ান দেখো কি বলছে, বিজ্ঞানী কার্ল এরেকি হচ্ছে উনি যেটা বলছে সেটা হলো যে বায়োটেকনোলজি শব্দটা হচ্ছে প্রবর্তন করছে বিজ্ঞানী হচ্ছে কার্ল এরেকি। এটা অনেক সময় পরীক্ষা আসে। এইটার দুইটা পার্ট, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে কি বলতো টেকনোলজি। তার মানে এখান থেকে হচ্ছে বায়োস মানে কি জীবন, আর টেকনোলজি মানে কি প্রযুক্তি। বায়োস মানে হচ্ছে কি জীবন, আর টেকনোলজি মানে হচ্ছে কি বলতো প্রযুক্তি। এই দুইটা মিলেই হচ্ছে বায়োটেকনোলজি। তারপর দেখো থমাস অ্যান্ড মর্গান উনি বলছে কি টোটিপটেন্সি কথাটার অর্থ কি আসলে, যে প্রত্যেকটি পূর্ণাঙ্গ সজীব কোষই সেখান থেকে নতুন একটা হচ্ছে পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্ম দিতে পারে। যে বিজ্ঞানী হচ্ছে থমাস অ্যান্ড মর্গান কি বললো, যে প্রত্যেকটি সজীব কোষ সে ইন্ডিভিজুয়ালি কি করতে পারে, নতুন একটা উদ্ভিদ হচ্ছে জন্ম দিতে পারে। ঠিক আছে, দুইটা চ্যাপ্টার পড়াবো না আজকে, তোমাদের পানিশমেন্ট। আমি এত কষ্ট করে ক্লাস নিতে পারলে তোমাদের ক্লাসে উপস্থিত থাকতে কি সমস্যা? আমি এত কষ্ট করে ক্লাস নিতে পারলে তোমাদের ক্লাসে উপস্থিত থাকতে কি সমস্যা? আমি একটাই পড়াবো, আর কথা বলবো না কেউ, ক্লাস করো। গুটিয়েভ হাবারল্যান্ড টিস্যু কালচারের জনক বলা হয়। গুটিয়েভ হাবারল্যান্ডকে ল্যাডেলবার্গ কি আবিষ্কার করছে, প্লাজমিড আবিষ্কার করছে। তারপরে দেখো ইনকোপট্রিকাস হচ্ছে সুপার রাইস উদ্ভাবন করছে। তারপরে দেখো লিন্ডেম্যান কি আবিষ্কার করছে বলতো, ইন্টারফেরন আবিষ্কার করছে। এই যে জিনিসগুলো হচ্ছে আমি মার্ক করে দিলাম, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর জিএসটি এন্ড হচ্ছে আরইউ। ফাহমিদা সুমাইয়া, তুমি এত কথা বলো কেন? 200 জন দেখতেছো, এটা তোমার কাছে বেশি মনে হতে পারে। এর আগে কোথায় ক্লাস করে আসছো তুমি? এটা তোমার কাছে বেশি মনে হতে পারে, এটা আমার কাছে কম। এটা তোমার কাছে বেশি মনে হতে পারে, এটা আমার কাছে কম। তোমার কাছে বেশি হইলে হবে না, আমার কাছে বেশি হওয়া লাগবে। ঠিক আছে, যারা ওখানে রিয়াক্ট দিচ্ছ তাদের জন্য বলছি, এটা তোমার কাছে বেশি মনে হতে পারে, আমার কাছে না। প্রথম দিন যেদিন লাইভ আসছিলাম সেদিন কন্ডিশন কি ছিল, যে রেগুলার উপস্থিত থাকতে হবে। এইটাই তো কন্ডিশন ছিল, তাই না? যে রেগুলার উপস্থিত থাকলে শেষ পর্যন্ত কার্যক্রম চলবে, রেগুলার উপস্থিত না থাকলে কার্যক্রম চলবে না। কই আমাদের তো সমস্যা নাই ক্লাস নিতে, আমরা তো ক্লাস নিতে ঠিকই চলে আসছি, তোমরা আসো না কেন? টাকা দিয়ে কিনে এর চেয়ে ভালো সার্ভিস কই পাইছো দেখায় তো। এটা তো ফ্রিতে দিচ্ছি, টাকা দিয়ে কিনে এর চেয়ে ভালো সার্ভিস কই পাইছো আমাকে দেখায়। টাকা দিয়ে কিনে এর চেয়ে ভালো সার্ভিস কই পাইছো একটু দেখায় আমাকে, এটা তো ফ্রিতে দিচ্ছি। ঠিক আছে, ওকে, যাই হোক, এটা হচ্ছে গেল। এরপর আসো ওই যেটা আমরা জীব প্রযুক্তি নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছিলাম আর কি, যে আমরা দেখলাম যে বায়োস আর হচ্ছে কি বলতো টেকনোলজি, বায়োস আর হচ্ছে কি বলতো টেকনোলজি। তো এই জীব প্রযুক্তির আসলে হচ্ছে পরিধিগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্লু বায়োটেকনোলজি, আরেকটা হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি, আরেকটা হচ্ছে হোয়াইট বায়োটেকনোলজি, আরেকটা হচ্ছে রেড বায়োটেকনোলজি। ঠিক আছে, তাহলে চলো তো ব্লু মানে কি নীল। আমরা বলি না যে সমুদ্রের নীল জলরাশি, এই ধরনের হচ্ছে আমরা কথাবার্তা কিন্তু বলে থাকি, যে সমুদ্রের নীল জলরাশি। ওকে, সমুদ্রের নীল জলরাশি, এটা হচ্ছে আমরা বলে থাকি। তার মানে ব্লু মানে হচ্ছে কি আসলে সমুদ্র ক্ষেত্রে প্রয়োগ। আমরা বলি না যে ব্লু ইকোনমি, সামুদ্রিক অর্থনীতি যেটা, সেটা আর কি। গ্রিন, আচ্ছা, এগ্রিকালচারের সাথে কি গ্রিন শব্দটা অনেক বেশি যায়, যে গ্রিন মানে কি সবুজ। এগ্রিকালচার মেইন হচ্ছে কি আসলে সবুজায়নকেই হচ্ছে বোঝায় আর কি। তাহলে দেখো যে আমরা গ্রিন মানে হচ্ছে আমরা কি বুঝতেছি, কৃষি ক্ষেত্রে হচ্ছে প্রয়োগ বুঝতেছি। তারপর দেখো হোয়াইট আর হচ্ছে রেড, এই দুইটা নিয়ে তোমাদের প্যাচ লাগে। এই রেডটা আগে দেখো, রেড মানে কি লাল। রক্তের রং কেমন বলতো, লাল। রক্তের রং কেমন বলতো, লাল। ঠিক আছে, রক্তের রং কেমন বলতো,
লাল। তাহলে এখান থেকে মনে রাখবা যে রেড বায়োটেকনোলজি হচ্ছে আসলে চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ। রেড বায়োটেকনোলজি কি বলতো? চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ, যেমন জিন থেরাপি, তারপরে কি বলতো ভ্যাকসিন, জিন থেরাপি আর হচ্ছে কি বলতো ভ্যাকসিন। হোয়াইট বায়োটেকনোলজি হচ্ছে শিল্প ক্ষেত্রে প্রয়োগ, মদ, ভিনেগার এইগুলা হচ্ছে যে তৈরি করা হয় সেটা হচ্ছে কি বলতো হোয়াইট বায়োটেকনোলজি। তার মানে ব্লু বায়োটেকনোলজি সমুদ্র, গ্রিন কৃষিক্ষেত্র, হোয়াইট শিল্পক্ষেত্র, রেড হচ্ছে কি বলতো চিকিৎসা। এই চারটা বায়োটেকনোলজি হচ্ছে মনে রাখা হচ্ছে তোমরা সবাই কি করবা বলতো চেষ্টা করবা। ওকে, আর হচ্ছে এরপর আসো টিস্যু কালচার। প্রথমে একটা ডেফিনেশন দেওয়া আছে টিস্যু কালচারের। টিস্যু কালচারটা কি? আমরা সবাই জানি যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে যদি আমরা একটা কোষ নেই, সেটাকে স্টেরালাইজ বা জীবাণুমুক্ত অবস্থায় যদি আমরা আবাদ মাধ্যমে এটাকে হচ্ছে তোমার কি করি পুষ্টি মাধ্যমে যদি বৃদ্ধিকরণ করি, এই টোটাল প্রসিডিউরটাকেই বলা হয় কি বলতো টিস্যু কালচার। তো টিস্যু কালচারের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে মাদার প্ল্যান্ট বা হচ্ছে মাতৃ উদ্ভিদ, মাদার প্ল্যান্ট বা মাতৃ উদ্ভিদ, আর একটা হচ্ছে প্ল্যান্টলেট বা অনুচারা, প্ল্যান্টলেট বা হচ্ছে কি অনুচারা। টিস্যু কালচারের জন্য যে উদ্ভিদটা থেকে আমরা টিস্যুটাকে সংগ্রহ করব, টিস্যু কালচারের জন্য যে উদ্ভিদটা থেকে আমরা টিস্যুটাকে সংগ্রহ করব তাদেরকে বলবো কি আমরা মাদার প্ল্যান্ট বলবো বা মাতৃ উদ্ভিদ বলবো। কোন কোন জায়গার টিস্যু সংগ্রহ করা যেতে পারে? শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, পাপড়ি। আর এটাকে কালচার করে আমরা এখান থেকে যে উদ্ভিদটা তৈরি করব, এটাকে কালচার করে এখান থেকে আমরা যে উদ্ভিদটা তৈরি করব তাদেরকে হচ্ছে আমরা কি বলবো বলতো অনুচারা বা প্ল্যান্টলেট বলবো। এবার আসো টিস্যু কালচারের বেশ কয়েকটা প্রকারভেদ আছে। দেখো মেরিস্টেম কালচার, ভাইরাস মুক্ত উদ্ভিদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে পরীক্ষা এভাবে দিতে পারে যে রোগ মুক্ত চারা উৎপাদন করা হয় কোন প্রক্রিয়ায়? এই মেরিস্টেম কালচার প্রক্রিয়া হচ্ছে রোগ মুক্ত চারা। তারপর দেখো যে শস্য কালচার হচ্ছে কি ডিপ্লয়েড ক্লোনাল প্রপাগেশন। তারপর হচ্ছে দেখো কেলাস কালচার, সোমাটিক এমব্রায়োজেনেসিস। খেয়াল করো সাধারণত দুই ধরনের কোষ হয় কাজের ভিত্তিতে, একটা হচ্ছে সোমাটিক সেল আর একটা হচ্ছে গ্যামেটিক সেল। সোমা মিন্স হচ্ছে দেহ, মানে যে সকল দেহ কোষ থাকে তাদেরকে আমরা সোমাটিক সেল বলি, আর যে সকল জড়ন কোষ থাকে তাদেরকে আমরা কি গ্যামেটিক সেল বলি। দেখো সোমাটিক এমব্রায়োজেনেসিস, সোমাটিক এমব্রায়োজেনেসিস যদি এটা কি দেহকোষের ক্ষেত্রে হচ্ছে, যদি তোমার হচ্ছে দেহকোষের ক্ষেত্রে না চিন্তা করে আমরা যদি জড়ন কোষের ক্ষেত্রে চিন্তা করতাম তখন এখানে আমরা কি বলতাম বলতো গ্যামেটিক এমব্রায়োজেনেসিস। সো এই বিষয়গুলো হচ্ছে একটু মনে রাখবা। তারপরে দেখো ভ্রূণ কালচারের মাধ্যমে ট্রিপ্লয়েড উদ্ভিদ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে এই যে পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড আর ভ্রূণ কালচারের মাধ্যমে কি বলতো ট্রিপ্লয়েড। পরাগধানী কালচার কি হ্যাপ্লয়েড আর ভ্রূণ কালচার মানে হচ্ছে কি বলতো ট্রিপ্লয়েড। এই দুইটা হচ্ছে বেশি আসে, এই যে মেরিস্টেম কালচার আর হচ্ছে কি পরাগধানী কালচার, এই দুইটা হচ্ছে বেশি আসে। তবে এখন থেকে এইটা আসার সম্ভাবনা বেশি। ভ্রূণ কালচারের মাধ্যমে হচ্ছে কি বলতো ট্রিপ্লয়েড উদ্ভিদ হচ্ছে তৈরি করা হয়। বাকিগুলোও দেখবা, এটা পুরাটাই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এটার পুরাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, সবই দেখার চেষ্টা করবা। তারপর আসো টিস্যু কালচারের ধাপসমূহ, এগুলো আমরা ইন ডিটেলসে যাব না, আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এই মার্ক করা জিনিসগুলো হচ্ছে ভালো করে পড়বা, ঠিক আছে? এই দেখো 4টা পয়েন্ট মার্ক করে দিছি, হচ্ছে এই মার্ক করা জিনিসগুলো হচ্ছে ভালো করে পড়বা, তাহলেই হচ্ছে তোমার হচ্ছে শুধু হোয়াইট মনে হয় নতুন এডিশনের বই। এত পাকনামি করো কেন রে ভাই? পড়াইতেছি পড়াও না, পড়াইতেছি পড়ো না। বইতে প্লাজমিড কয় প্রকার পড়ো? 3 প্রকার। যখন ভর্তি পরীক্ষা দিতে যাও তখন যে আরো 2 প্রকার প্লাজমিড থেকে প্রশ্ন করে তখন কি করো? বইতে প্লাজমিড কয় প্রকার পড়ো? 3 প্রকার, তাই না? যখন ভর্তি পরীক্ষা দিতে যাও তখন যে আরো বিভিন্ন প্রকার প্লাজমিড থেকে প্রশ্ন করে তখন কি করো? বইয়ে যা আছে তাই পড়াবো? হ্যাঁ, বই যা আছে তাই পড়াবো? এত পাকনামি করলে তো সমস্যা। ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে দাও। বইয়ের বাইরে থেকে প্রশ্ন হয় না, বইয়ের বাইরে থেকে প্রশ্ন হয় না। খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োলজি প্রশ্ন বইয়ের বাইরে থেকে হয় নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বইয়ের বাইরে থেকে হয়নি।
বইয়ের বাইরে থেকে কি প্রশ্ন হয় না কোনো বিশ্ববিদ্যালয়ে? এই পর্যন্ত তোমরা যে পরীক্ষা দিছো কোনো বিশ্ববিদ্যালয়ে কি বইয়ের বাইরে থেকে প্রশ্ন হয় নাই? কোন বিশ্ববিদ্যালয়ে কি বইয়ের বাইরে থেকে প্রশ্ন হয় নাই বলতো? যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2017-18 কোশ্চেন যে টিআই প্লাজমিড কোথায় পাওয়া যায়। টিআই প্লাজমিড তোমার বইতে আছে? এখন হয়তো যোগ করছে, এখন যোগ করছে কিনা তা আমি শিওর না, বাট 2-4 বছর আগের এডিশনের বইতেও টিআই প্লাজমিড সম্পর্কে কোনো তথ্য ছিল না। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্সে পাওয়া যায় হচ্ছে টিআই প্লাজমিড। ঠিক আছে, সো পড়াইতেছি, পড়াইতে দাও। ঠিক আছে, ওকে, তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে মনে রাখবা, এই পয়েন্টগুলো হচ্ছে মনে রাখবা। কোনো ভুল পড়াই কিনা সেটা ধরায় দিবা। ঠিক আছে, ভুল পড়ানো আর এক্সট্রা ইনফরমেশন দেওয়া দুইটার মধ্যে পার্থক্য আছে। হাসান স্যারের বই থেকেই সব প্রশ্ন হয়? হাসান স্যারের বইয়ের বাইরে থেকে প্রশ্ন হয় না? আজমল স্যারের বইয়ের বাইরে থেকে প্রশ্ন হয় না? হয়তো, তাই না? ওকে, এবার আসো টিস্যু কালচারের প্রয়োগ, এগুলো দরকার নেই এগুলো। এই যে এখান থেকে পড়বা, সংকর উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্টের মিলন। এখানে দুইটা টার্ম আছে। একটা হচ্ছে দেখো ওই গেল এই যে পোমাটো, এই যে পোমাটো যে টার্মটা আছে, এই টার্মটা হচ্ছে ভালো করে মনে রাখবা যে আলু এবং টমেটোর যে হচ্ছে একটা সংকর উদ্ভিদ, এটাকেই আমরা কি বলে থাকি বলতো? পোমাটো বলে থাকি। এই ক্ষেত্রে যেটা হয় যে এখানে এই কোষ দুটোর সাইটোপ্লাজমের মিলন ঘটে, নিউক্লিয়াসের মিলন ঘটে না। যেমন কি একটা কোষের হচ্ছে দুইটা অংশ প্রধানত, আমরা যেমন কোষ বিভাজনের সময় যখন দেখছি যে কোষ বিভাজনের দুইটা ধাপ, একটা সাইটোকাইনেসিস আর একটা কি ক্যারিওকাইনেসিস। তার মানে এখানে এই সাইটোপ্লাজমের মিলনটা ঘটতেছে আর নিউক্লিয়াসের মিলন ঘটে না। বুঝতে পারছো? এই কারণে কি তৈরি হয়? পোমাটো হচ্ছে তৈরি হয়। ওকে, ভালো করে মনে রাখবা। তারপরে আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভেরি 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 ইম্পর্টেন্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা খুব বেশি ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য। দেখো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা যে ফসলের জাতটা তৈরি করি বা যে নতুন ফসলটা উদ্ভাবন করা হয়, সেই ফসলগুলোকে আসলে জিইই, জিইও, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, এলএমও, লিভিং মডিফাইড অর্গানিজম। ঠিক আছে, এলএমও লিভিং মডিফাইড অর্গানিজম, তারপর হচ্ছে জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এই তিনটা নামে হচ্ছে এদেরকে ডাকা হয়। তো দেখো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা বেসিক জিনিস হচ্ছে প্লাজমিড। প্লাজমিডটা নিয়ে আমরা একটু পরে পড়তেছি। এবার আসো এই প্লাজমিডটাকে আসলে কাটার জন্য একটা এনজাইম লাগে, নাম হচ্ছে কি রেস্ট্রিকশন। এটা বানানটা ভুল করছে, রেস্ট্রিকশন এনজাইম। এটাকে বলা হয় বায়োলজিক্যাল সিজার, মলিকুলার সিজার বা আণবিক কাঁচি। বায়োলজিক্যাল সিজার বা মলিকুলার সিজার বা হচ্ছে কি আণবিক কাঁচি। দেখো এই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা তুমি প্লাজমিডের একটা নির্দিষ্ট পোর্শনকে কেটে ফেললাম। কেটে ফেলার পরে সেখানে তুমি কি করতেছো? যে ডিএনএটা এখানে বসানো দরকার সেই ডিএনএটা হচ্ছে এখানে বসায় দিলাম। এখন মনে করো এই যে তোমাদের ক্লাস থেকে হচ্ছে আমি কিছু স্টুডেন্টকে হচ্ছে বাছাই করলাম। কিভাবে বাছাই করলাম? কিছু স্টুডেন্ট আছে অতিরিক্ত পাকনা, প্রচুর কথা বলো, ভাবো যে নিজে সাংঘাতিক লেভেলের হচ্ছে স্মার্ট। ঠিক আছে, এই ধরনের মনোবাসনা তোমাদের মধ্যে কাজ করে, কিন্তু কখনো বোঝার চেষ্টা করো না যে তোমার চেয়েও ভালো কেউ বুঝতে পারে, তোমার চেয়েও ভালো কেউ আছে। ঠিক আছে, এখন মনে করো তোমাদেরকে আমি বাছাই করলাম। বাছাই করার পর হচ্ছে আমি কি করলাম? বাছাই করার পর হচ্ছে আমি যেটা করলাম, এই যে জিনগুলার কারণে তোমাদের মধ্যে এই পাকনামির স্বভাবটা আছে, সেই জিনগুলাকে আমি রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটে ফেলছি। কাইটে ফেলা ওখানে আমি ভালো জিন দিলাম, যে জিনগুলা দিলে তোমার এই পাকনামি স্বভাব চলে যাবে। ঠিক আছে, অন্যান্য নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হবে, সেইগুলো হচ্ছে আমি দিলাম। দিলে তাহলে একটা কি আমরা প্লাজমিড পাচ্ছি, তাই না? একটা হচ্ছে কি আমরা বলতো প্লাজমিড পাচ্ছি। সেই প্লাজমিডটাকে বলা হয় রিকম্বিনেন্ট প্লাজমিড। সেই প্লাজমিডটাকে হচ্ছে আমরা কি বলি বলতো? রিকম্বিনেন্ট প্লাজমিড। আর এই যে ডিএনএটা বসাইলাম এটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ।
এই ডিএনএটাকে আমরা বলবো কি রিকম্বিনেন্ট ডিএনএ, আর যে প্লাজমিডটা পেলাম সেটাকে আমরা কি বলবো রিকম্বিনেন্ট প্লাজমিড। এখানে যে এক্সাম্পলটা দেওয়া এটা টিআই প্লাজমিড দিয়ে এক্সাম্পল দিছে। টিআই একটা প্লাজমিডের টাইপ, আমি পড়াবো। এই প্লাজমিডটা বেসিক্যালি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্সে পাওয়া যায়। এবার এই যে দেখো এখানে যে এনজাইমটা দ্বারা আমরা এটাকে বসাইলাম সেই এনজাইমটার নাম হচ্ছে লাইগেস এনজাইম। সেই এনজাইমটার নাম হচ্ছে কি লাইগেস এনজাইম। তাহলে আমরা এখানে দুইটা এনজাইম পেয়েছি, একটা রেস্ট্রিকশন, একটা কি লাইগেস। তাহলে রেস্ট্রিকশন এনজাইমটা কি বায়োলজিক্যাল সিজার বা মলিকুলার সিজার বা আণবিক কাছি। লাইগেসের কাজ লাগানো, রেস্ট্রিকশনের কাজ কাটা, ওকে, বা ছিদ্র করা। তাহলে এইটা গেল। এবার আসো এদের ধাপ কয়টা, আসলে এদের ধাপ 8টা, বুঝতে পারছো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ হচ্ছে 8টা। এইগুলো নিয়ে হচ্ছে আমরা ডিটেলস কথা না বলি, 8টা ধাপ। এবার এই প্লাজমিডটা নিয়ে হচ্ছে আসলে আমরা পড়ি যে প্লাজমিডটা হচ্ছে আসলে কি। তোমাদের বইতে রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে একটু কথাবার্তা বলছে যে কোন রেস্ট্রিকশন এনজাইম আসলে কোথা থেকে নেওয়া হয়। যেমন ইকোআরন নামে একটা রেস্ট্রিকশন এনজাইম আছে, এটা ইকোলাই থেকে নেওয়া হয় বা ইশ্চেরিচিয়া কোলি থেকে নেওয়া হয়। তারপরে তোমাদের হচ্ছে তোমার ইকোআর2, তারপরে হচ্ছে বাম এইচ অন, এগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে হচ্ছে এই রেস্ট্রিকশন এনজাইম গুলোকে সংগ্রহ করা হয়। যাই হোক, এইগুলো গুচ্ছের জন্য এতটা ইম্পর্টেন্ট নয় আর কি। এবার আসো যে এখানে আসলে কোন জিনিসটা কি হিসেবে কাজ করে। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটু রিডিং দিতে পারো, এনজাইম কারা, বাহক কারা, পোষক কারা। ঠিক আছে, বাহক কারা, পোষক কারা। এবার চলো আমরা প্লাজমিড নিয়ে কথাবার্তা বলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাজমিডটা আসলে কি খেয়াল করো, ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ। কি বলছি? ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ। আমরা সাধারণত জানি যে ডিএনএটা কিসে থাকে? ক্রোমোজোমে থাকে, তাই না? ক্রোমোজোমের খন্ডাংশ কি কি জিন, আর এই জিনের ভিতরে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে কি ডিএনএ থাকে। এই ডিএনএ যে জিনিসটা, এটা বেসিক্যালি যে নিউক্লিয়াসের একটা পার্ট যেটা ক্রোমোজোমে অবস্থান করতেছে। কিন্তু তোমাদের মনে আছে কিনা কোষ ও কোষের গঠন যখন আমি ক্লাস নেই তখন আমি বলছিলাম যে ডিএনএ এই ক্রোমোজোম ব্যতীত প্রকৃত কোষের ডিএনএ দুইটা জায়গায় অবস্থান করে, একটা ছিল ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মনে আছে তোমাদের? ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে কি বলতো মাইটোকন্ড্রিয়া। এই প্লাজমিডের ডেফিনেশনটা হচ্ছে এরকম, ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ। ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ, সূত্রাকার না কিন্তু, বৃত্তাকার ডিএনএ। ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার হচ্ছে ডিএনএ, বুঝছো? এই যে আমরা যদি হচ্ছে একটু আর্ট করার চেষ্টা করি, দেখো আমরা যদি হচ্ছে একটু আর্ট করার চেষ্টা করি, এই যে এইটা মনে করো যে হচ্ছে একটা প্লাজমিড। তাহলে দেখো প্লাজমিডের আলটিমেটলি সূত্র কয়টা? দুইটা, কিন্তু একটা দুইটা হচ্ছে সূত্র থাকে কিসে বলতো? প্লাজমিডের। এর আণবিক ভর কত? 10⁶ থেকে 200 ইন্টু 10⁶ ডাল্টন। 200 ইন্টু 10⁶ ডাল্টন, 10⁶ থেকে 200 ইন্টু 10⁶ ডাল্টন। অনেক সময় খেয়াল রাখবা এই যে এখানে দশমিক বসায় পাওয়ারটাকে চেঞ্জ করে দেয়, দশমিক বসায় পাওয়ারটাকে হচ্ছে চেঞ্জ করে দেয়। তারপরে এর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অল্প জিন ধারণ করে। কি জিন ধারণ করে? অল্প জিন ধারণ করে, অল্প সংখ্যক। পরীক্ষা দেয় কি বহু জিন ধারণ করে, বুঝতে পারছো? এটা কিন্তু রং। তার মানে এটা কি জিন ধারণ করে? অল্প জিন হচ্ছে ধারণ করে। তারপর দেখো যে তোমার এই প্লাজমিডের প্রকারভেদ গুলো নিয়ে যদি হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি, যে দেখো এফ ও এফ প্রাইম প্লাজমিড, এটা হচ্ছে প্লাজমিডের একটা টাইপ। তারপরে 2 নম্বরে আরেকটা টাইপ হচ্ছে আর প্লাজমিড, ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে আরেকটা টাইপ হচ্ছে তোমার কোল প্লাজমিড। এই 3টা প্লাজমিড সম্পর্কে বেসিক্যালি তোমরা পড়াশোনা করো, বাট অ্যাডমিশন টেস্টে 5টা প্লাজমিড থেকে হচ্ছে কোশ্চেন করে। সো চলো আমরা আগে এই 3টা প্লাজমিড সম্পর্কে জানি। এফ এবং এফ প্রাইম প্লাজমিড, এটা ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে পিলি তৈরি করে। পিলির মাধ্যমে ব্যাকটেরিয়া পোষক কোষে সংযুক্ত হয়। মানে যে পিলি মানে হচ্ছে লম্বা সূচের মতো একটা অঙ্গাণু ব্যাকটেরিয়া, এটা পোষক কোষে সংযুক্ত হচ্ছে। তারপর দেখো আর প্লাজমিড, এটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, মানে গুরুত্বপূর্ণ 6টা অ্যান্টিবায়োটিক হচ্ছে প্রতিরোধ করতে পারে। এই প্লাজমিডটা যে ব্যাকটেরিয়ার শরীরে অবস্থান করবে, তুমি ওই 6টা অ্যান্টিবায়োটিক দিয়ে এই ব্যাকটেরিয়াকে মারতে পারবে না।
তুমি ওই 6টা অ্যান্টিবায়োটিক দিয়ে হচ্ছে এই ব্যাকটেরিয়াটাকে কি করতে পারবে না বলতো, মারতে পারবে না। ঠিক আছে, মারতে পারবে না। ওকে, তারপরে দেখো হচ্ছে কোল প্লাজমিড। কোল প্লাজমিডের কাজ হচ্ছে, এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে কোলিসিন আর একটা হচ্ছে ভিব্রিওসিন। তো চলো আমরা হচ্ছে একটু আলাদা করে লিখি, যে কোলিসিন আর একটা হচ্ছে কি বলতো, ভিব্রিওসিন। খেয়াল করো কোলিসিন জিনিসটা কি আর ভিব্রিওসিন জিনিসটা কি। কোলিসিন এক ধরনের প্রোটিন যা ইকোলাই কোষকে ধ্বংস করে ফেলে, তার মানে সে হচ্ছে ইকোলাইকে কি করে দিচ্ছে, ভ্যানিশ করে দিচ্ছে। কোলিসিন হচ্ছে ইকোলাইকে ভ্যানিশ করে। ভিব্রিওসিনটা কি করতেছে, ভিব্রিও কলেরাকে ধ্বংস করে দিচ্ছে। ভিব্রিওসিনটা হচ্ছে ভিব্রিও কলেরাকে ধ্বংস করতেছে। তার মানে কোল প্লাজমিডটা কিন্তু ব্যাকটেরিয়ার জন্য একটা খারাপ প্লাজমিড। এই প্লাজমিডটা যদি কোনো ইকোলাইতে অবস্থান করে তাহলে ইকোলাইটারে ধ্বংস করে ফেলবে। এই প্লাজমিডটা যদি তোমার হচ্ছে ভিব্রিও কলেরাতে অবস্থান করে তাহলে সে ভিব্রিও কলেরাকে কি করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। ওকে, এই তোমাদের বইয়ের হচ্ছে গেল। এবার আসো ভিরুলেন্স প্লাজমিড এবং হচ্ছে ডিগ্রেডেটিভ প্লাজমিড নামে আরো দুইটা হচ্ছে প্লাজমিড আছে। চলো আমরা হচ্ছে সেই ভিরুলেন্স প্লাজমিড আর ডিগ্রেডেটিভ প্লাজমিড নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি। যে ভিরুলেন্স প্লাজমিড, তাহলে এটা 4 নাম্বার। তাহলে দেখো ভিরুলেন্স প্লাজমিডটা আসলে কি, এটার কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে প্যাথোজেনে কনভার্ট করে দেয়। যে এই যে ব্যাকটেরিয়া যে বিষাক্ত হয় এই কাজটা করে কি ভিরুলেন্স প্লাজমিড করে। একটা ব্যাকটেরিয়া যে বিষাক্ত হয়, এই যে টিআই প্লাজমিড তোমার হচ্ছে এই ভিরুলেন্স প্লাজমিডের একটা টাইপ হচ্ছে টিআই প্লাজমিড। বুঝতে পারছো, টিআই প্লাজমিড। এই টিআই প্লাজমিডটা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স নামক একটা ব্যাকটেরিয়াতে অবস্থান করে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স, ঠিক আছে, টিউমিফিসিয়েন্স নামক একটা ব্যাকটেরিয়াতে হচ্ছে অবস্থান করে। এই ব্যাকটেরিয়াতে অবস্থান করার কারণে এই ব্যাকটেরিয়া একটা রোগ সৃষ্টি করতে পারে, তার নাম হচ্ছে ক্রাউন গল। ঠিক আছে, ক্রাউন গল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে যে টিআই প্লাজমিড কোথায় পাওয়া যায়, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্সে। কোন প্লাজমিডটি ক্রাউন গল রোগ সৃষ্টি করে, টিআই প্লাজমিড। কোন ব্যাকটেরিয়াটি ক্রাউন গল রোগ সৃষ্টি করে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স। ওকে, এবার আসো 5 নাম্বার পয়েন্ট, ডিগ্রেডেটিভ প্লাজমিড। ডিগ্রেডেটিভ প্লাজমিড এইটা বলতে হচ্ছে আসলে আমরা কি বুঝতেছি, দেখো ডিগ্রেডেটিভ প্লাজমিড মানে হচ্ছে কোনো অস্বাভাবিক বস্তু, এই প্লাজমিডটা যে ব্যাকটেরিয়াতে অবস্থান করবে কোনো অস্বাভাবিক বস্তুকে সে হজম করে ফেলতে পারবে। যেমন টলুইন একটা জৈব যৌগ, স্যালিসাইলিক অ্যাসিড, এদেরকে কি করতে পারে বলতো, হজম করে ফেলতে পারে। অস্বাভাবিক। আজকে থেকে আবার কিন্তু সবাই রেগুলার নোট পোস্ট করবা গ্রুপে, ঠিক আছে? আজকে থেকে রেগুলার হচ্ছে নোট পোস্ট করবা গ্রুপে, যে উপরে লিখবা জিএসটি টার্গেট 20 ডেজ, নিচে তোমার নাম, অধ্যায়ের নাম, কলেজের নাম লিখে পোস্ট করবা। যার নোট সুন্দর হবে 200 টাকা প্রাইস মানি, যার নোট সুন্দর 200 টাকা প্রাইস মানি। তাহলে দেখো অস্বাভাবিক বস্তুকে সে কি করে বলতো, হজম করে। যেমন টলুইন এবং কি স্যালিসাইলিক অ্যাসিডকে সে কি করতেছে, হজম করতেছে। তাহলে বুঝতে পারছো যে আমরা প্লাজমিড থেকে বৈশিষ্ট্যগুলো জানলাম, এরপর হচ্ছে কি প্লাজমিডের আমরা টাইপ গুলো হচ্ছে জানার চেষ্টা করলাম। ওকে, এবার আসো রিকম্বিনেন্ট ডিএনএ কে পোষক কোষে প্রবেশ করানোর প্রক্রিয়া, এইটা নিয়ে যদি হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি। এইটা একটা নতুন টার্ম, বাট এখান থেকে প্রশ্ন আসার চান্সেস আছে। এটা একটা অ্যাপ্লাইড জিনিস এবং 2-1 জায়গায় প্রশ্ন আসছে। জাহাঙ্গীরনগরে দেখছিলাম, আরো জায়গায় কোথায় দেখছিলাম, যে রাজশাহীতেও দেখছিলাম মেবি লাস্ট ইয়ারে, এখান থেকে হচ্ছে প্রশ্ন আসছে। তাহলে দেখো আমরা দেখি যে এখানে কি কি বলছে। আর তোমরা যারা আমাদের জিএসটি ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চাও, তোমরা জানো যে প্রথমে আমরা অফারটা 300 জনের জন্য দিছিলাম। 300 জনের অফার আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। এরপরে সেই অফারটা এক্সটেন্ড করা হয় আরো 200 জনের জন্য, সেখান থেকেও 100 জনের অফার শেষ হয়ে গেছে। মানে আমাদের জিএসটি ক্র্যাশ কোর্সে 400+ ভর্তি আছে। এছাড়া পুরাতন ব্যাচের স্টুডেন্ট আছে প্রায় 3-4 হাজার পোলাপান, সেখানে হচ্ছে প্রস্তুতি নিচ্ছে। তোমরা কিন্তু দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। আমাদের যে ক্র্যাশ কোর্সটা আছে সেখানে হচ্ছে তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। বিস্তারিত কমেন্টে। মাত্র 289 টাকায় জিএসটির জন্য হচ্ছে তুমি ম্যারাথন ক্লাস পাবা, এক্সাম পাবা, সাবজেক্ট ফাইনাল পাবা, মডেল টেস্ট পাবা, সবকিছু।
ক্যান ইউ ইমাজিন যে তোমাদের ফ্রিতে যে সার্ভিস দেওয়া হচ্ছে এটা যদি এত কোয়ালিটিফুল হয় তাহলে পেইড ব্যাচেরটা কতটা কোয়ালিটিফুল হবে। পেইড ব্যাচে ডাউট সলভিং ফিচার পাবা, সবই পাবা। ওকে, তাহলে দেখো যে প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া, এটার আবার তিনটা টাইপ, ইলেকট্রোপোরেশন, মাইক্রো ইনজেকশন, আর হচ্ছে কি বায়োলিস্টিক্স। দেখো কি বলছে, রিকম্বিনেন্ট ডিএনএ কে পোষক কোষে প্রবেশ করানোর প্রক্রিয়া। মানে আমরা যে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করলাম সেটাকে তো একটা পোষক কোষে দিয়ে সেটাকে কালচার করতে হবে, তাই না? কালচার করে অনেকগুলো তৈরি করতে হবে, সেটাকে আমরা এই কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে প্রবেশ করাতে হচ্ছে পারি। তো প্রথমে দেখো ইলেকট্রোপোরেশন প্রক্রিয়া। পরীক্ষায় তোমাকে প্রশ্ন দিবে ইলেকট্রিক ক্ষেত্র কর্ঝিল্লিতে সংকীর্ণ ছিদ্র তৈরি করে কোন প্রক্রিয়ায়? অ্যান্সারটার নাম কি? ইলেকট্রোপোরেশন। অ্যান্সারটার নাম কি বলতো? ইলেকট্রোপোরেশন। তারপরে দেখো এই যে গান শট দিবে, এটা কি বলতো? গান শট। দেখো গান শটটা কি? কোনো ধাতব পিণ্ডে, মনে করো যে এটা একটা হচ্ছে স্বর্ণের পাত, এটার উপরে হচ্ছে আমি সেই ডিএনএটাকে বসাইছি, বসায় যে পোষক কোষে ঢুকাবো সেটাকে এরকম জোরে গান শট মারলাম, তখন এই ডিএনএটা এই পোষক কোষে প্রবেশ করে ফেলবে। বুঝতে পারছো? তার মানে এটাও কিন্তু পরীক্ষা দিতে পারে, ধাতব পিণ্ডের উপরিতলে ডিএনএ বসিয়ে সেই পিণ্ডকে গান শট করে উদ্ভিদ কোষে প্রবেশ করানো হয়। বুঝতে পারছো? তারপরে দেখো যে তোমার এই যে এটা লাইপোসোম, এইটা আসতে পারে, কৃত্রিম ভেসিকলের সাথে ডিএনএ সম্পৃক্ত হয়। সো এই যে আমি যে 2-3টা পয়েন্ট হচ্ছে বলছি, এই 2-3টা পয়েন্ট হচ্ছে ভালো করে মনে রাখো, তাহলেই ইনশাল্লাহ হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি যে হচ্ছে পয়েন্টগুলো বলছি এগুলা মনে রাখো, তাহলেই হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, চলো এরপরে কি আছে দেখো, যে কিছু তোমার এই ট্রানজেনিক যে উদ্ভিদগুলা, ঠিক আছে, যে ট্রানজেনিক উদ্ভিদ আসলে কোথা থেকে তৈরি মানে সেটার বৈশিষ্ট্যটা কি? যেমন দেখো M37W, এটা হচ্ছে একটা ভিটামিন সমৃদ্ধ জাত। তারপর হচ্ছে দেখো যেমন তোমার বেগুন কই, বেগুন কই, বেগুন নাই এখানে। আচ্ছা, যেমন তোমরা জানো যে বিটি বেগুন তৈরি করা হয়েছে ব্যাসিলাস থুরেনজেনেসিস। বিটি মিনস হচ্ছে ব্যাসিলাস থুরেনজেনেসিস। ওকে, তারপর হচ্ছে দেখো ইকোলাই থেকে ইনসুলিন তৈরি করা হয়, ইকোলাই থেকে ইন্টারফেরন তৈরি করা হয়। তারপরে তোমার এই যে সয়াবিন যে তৈরি করা হয়েছে এটা উচ্চ অলাইক অ্যাসিড সমৃদ্ধ, এটা গতবার মেডিকেলে আসছিল। এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হচ্ছে তোমার নিচের কোনটি ট্রানজেনিক উদ্ভিদ? M37W বা ভুট্টা, বা M37W এটা কি? এটা একটা ট্রানজেনিক ভুট্টা। এই টাইপের হচ্ছে প্রশ্ন করতে পারে। যেমন মেডিকেলে প্রশ্ন আসছিল ট্রানজেনিক সয়াবিনের বৈশিষ্ট্য 9 কোনটি? অপশনে ছিল উচ্চ বৈশিষ্ট্য কোনটি? অপশনে ছিল উচ্চ অলাইক অ্যাসিড সম্পন্ন। সো এইভাবে হচ্ছে মনে রাখার হচ্ছে চেষ্টা করবা আর কি। ওকে, তারপর আসো কৃষি ক্ষেত্র এবং চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে প্রয়োগ। কৃষি ক্ষেত্র এবং চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে প্রয়োগ। এখান থেকে আসলে কি কি পড়বা? যেমন ইনসুলিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনসুলিন একটি হরমোন, ঠিক আছে, বিটা কোষ থেকে নিঃসৃত হয়, পরিপাক ও শোষণের পড়া ওটা বাদ। এখান থেকে যা পড়তে হবে সেটা হলো, কোথায় গেল, দাঁড়াও, এখান থেকে যেটা পড়তে হবে এই যেটা ইনসুলিন উৎপাদনকারী জিন 153টি বেস নিয়ে গঠিত 11 নং ক্রোমোজোমে থাকে। ইনসুলিন 51টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রোটিন। ঠিক আছে? তারপরে দেখো তোমার ইলাই লিলি অ্যান্ড কোম্পানি সর্বপ্রথম হিউমুলিন নামে বাজারজাত করে। কি নামে বাজারজাত করে? হিউমুলিন নামে হচ্ছে বাজারজাত করে। এটা ভালো করে পড়বা। তারপরে দেখো এই যে ইন্টারফেরনটা হচ্ছে ভালো করে পড়বা। ইন্টারফেরন একটা হচ্ছে কি প্রতিরক্ষামূলক প্রোটিন। এর কাজ কি? বেসিক্যালি এর কাজ হচ্ছে ন্যাচারাল কিলার সেল বা এনকে সেলের ক্ষমতাকে বৃদ্ধি করে, যার কারণে সে ক্যান্সার আক্রান্ত কোষকে কি করতে পারে বলতো? ধ্বংস করতে পারে। তারপরে কোন দেহ কোষ, এই যে এই পয়েন্টটা মনে রাখবা, ঠিক আছে, এই যে এটাই এনকে সেল, এটা হচ্ছে এনকে সেল। এনকে কোষের ক্ষমতা ও বংশবৃদ্ধির মাধ্যমে ক্যান্সার কোষের বৃদ্ধিকে কি দেয় বলতো? বাধা দেয়, বাধা দেয়। ওকে, ওকে, তারপরে এখান থেকে সুপার রাইসটা পড়বা ভালো করে, এগুলো সুন্দর করে নোট ডাউন করবা। ঠিক আছে? সুপার রাইসটা পড়বা, সুপার রাইস।
তারপরে এই যে স্ট্রেপ্টোকাইনেস এনজাইম দ্বারা জমাট বাঁধা রক্ত গলানো যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখবা এই সুপার রাইসে কিন্তু এই যে এগুলো ইম্পর্টেন্ট, বিটা ক্যারোটিন তৈরির কয়টা জিন, আয়রন তৈরির কয়টা জিন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দেখো নাইট্রোজেন সংবন্ধনের জন্য নিফ জিন, আমি ছোট্ট করে বলে দিচ্ছি, নোটের মধ্যে এই ছোট্ট লাইনগুলো লিখবা যে নাইট্রোজেন সংবন্ধন করে কোন জিন, নিফ জিন। তারপরে দেখো মলিকুলার ফার্মিং, এটা সংজ্ঞাটা খুব ডেঞ্জারাস। দেখো কি বলছে, দুধ, রক্ত, মলমূত্র থেকে প্রয়োজনীয় ঔষধ আহরণ হয়ে থাকে, এই ঘটনাটাকে মলিকুলার ফার্মিং বলা হয়। মানে দুধ, মলমূত্র এগুলা থেকে, রক্ত এগুলা থেকে যখন ঔষধ তৈরি করা হয়, এই ঘটনাটাকে আমরা কি বলি বলতো, মলিকুলার ফার্মিং হচ্ছে বলে থাকি। ওকে, এরপরে হচ্ছে এই যে পরিবেশ ব্যবস্থাপনা, তারপরে হচ্ছে তোমার সমুদ্রের তেল নির্গমন, সিউডোমোনাস, নকার্ডিয়া, মাইকোব্যাকটেরিয়া, তিনটা ব্যাকটেরিয়ার নাম লেখা আছে। খরা ও লবণাক্ত সহিষ্ণু জাত, এই যে তোমার হচ্ছে ATNH11, ঠিক আছে, এইটা, আর CSPB জিন এইটা, ঠিক আছে, এই তথ্যগুলো মনে রাখবা। আরেকটা জিনিস আছে সেটা হলো PDH45, এই পয়েন্টটাও কিন্তু পড়তে হবে। PDH45 ওকে, তাহলে এগুলো গেল, এগুলো দরকার নেই, এগুলো দরকার নাই। জিনোম সিকোয়েন্স এগুলো দরকার নাই, জিনোম ক্লোনিং এগুলো দরকার নেই। তাহলে দেখো এখান থেকে আলটিমেটলি কি কি করবা, সেটা হচ্ছে তোমরা জানো যে পাটের যে জিনোম রহস্য সেটা উদ্ভাবন করছে, কে উদ্ভাবন করছে বলতো, পাটের জিনোম রহস্য প্রফেসর ডক্টর মাকসুদুল আলম, উনি হচ্ছে কি বলতো, পাটের জিনোম রহস্য হচ্ছে উদ্ভাবন করছে। তোমরা সবাই জানো যে মাকসুদুল আলম হচ্ছে পাটের জিনোম রহস্য উদ্ভাবন করছে। তারপর লাস্ট ক্লাসে বলছিলাম আমরা যে একটা জীবের ব্লু প্রিন্ট বলা হয় কাকে বলতো, জিনোমকে। মানব দেহে কয় জোড়া জিনোম থাকে, মানব দেহে এক জোড়া জিনোম থাকে। মানব দেহে কয় জোড়া জিনোম থাকে, এক জোড়া জিনোম থাকে, এটা হচ্ছে মাস্টার ব্লু প্রিন্ট বলা হয়। তারপরে পাটের বেস পেয়ার কত, 120 কোর। পাটের বেস পেয়ার কত, 120 কোর। এটার জিনোম সিকোয়েন্স উদ্ভাবন করছে কে, প্রফেসর ডক্টর মাকসুদুল আলম। প্রফেসর ডক্টর মাকসুদুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, তবে উনি এগুলো ইনভেন্টেড যখন করছে তখন তো উনি অন্য দেশের হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে চাকরি করা অবস্থায় হচ্ছে এগুলো হচ্ছে উনি তৈরি করছেন আর কি। সো এই পয়েন্টগুলো মনে রাখবা। এরপর হচ্ছে তোমরা জানো যে ডলি নামক একটা ভেড়া তৈরি করা হয়েছিল 1996 সালে, ঠিক আছে। দাতা ভেড়ার স্তন গ্রন্থি থেকে একটা কোষ নিয়েছিল, কোষ নিয়ে হচ্ছে এটা তৈরি করা হয়েছিল। এটাকে কি বলা হয়, রিপ্রোডাক্টিভ ক্লোনিং। এটাকে কি বলা হয়, রিপ্রোডাক্টিভ ক্লোনিং। রিপ্রোডাক্টিভ ক্লোনিং, রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তাহলে দেখো আমরা কি কি পড়লাম, যে জিনোম ক্লোনিং থেকে আমরা যেটা জানলাম যে ক্লোন মানে কপি করা, যে একটা জিনকে হুবহু যে কপি করতেছে এটাই জিনোম ক্লোনিং। তো ক্লোনিং বিভিন্ন ভাবে, যেমন PCR এর মাধ্যমে করা যায়, পলিমারের চেন রিঅ্যাকশন, এটার উদ্ভাবক হচ্ছে কার্লি মুলিস নামক একজন বিজ্ঞানী PCR উদ্ভাবন করছে। তো দেখো ব্লু প্রিন্ট, জিনোম মানে কি, জিনের সমষ্টি, এই জিনোমটাকে বলা হচ্ছে কি ব্লু প্রিন্ট। আর জিনোমের সংখ্যা হচ্ছে মানব দেহে এক জোড়া বা হচ্ছে কয়টি, দুইটি। পাটের জিনোম রহস্য উদ্ভাবন করছে কে, মাকসুদুল আলমের বেস পেয়ার বা খার জোড়ের সংখ্যা 120 কোটি। তারপরে আমরা বলছি যে রিপ্রোডাক্টিভ ক্লোনিং নামে একটা টার্ম আছে, যেখানে হচ্ছে দাতা ভেড়ার স্তন গ্রন্থি থেকে একটা কোষ নিয়ে ডলি নামক একটা ভেড়া তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে কি বলতো, রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা?